সেদিন দুপুরবেলা থেকেই ভেবে রেখেছিলাম বিকেলে মঠ লেনে মানে তারানাথ তান্ত্রিকের বাড়িতে যাব। কিন্তু বিকেল থেকে বৃষ্টি শুরু হলো। বেশ এক পশলা জোর বৃষ্টি হয়ে গেল। এখনও টিপ টিপ করে পড়ছে। ভাবলাম থাক, এই বৃষ্টিতে আর বেরিয়ে কাজ নেই। একটা পত্রিকা টেনে নিয়ে পড়তে শুরু করলাম। সেখানে বেশ একটা অলৌকিক গল্প রয়েছে। এক ভদ্রলোক গ্রামোফোন চালিয়ে তার মৃতা স্ত্রী যে গান ভালোবাসতেন তাই শুনছিলেন। কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন তার পাশে কেউ একজন এসে বসেছে। হালকা একটা আতরের গন্ধ তিনি পাচ্ছেন। এই আতরটা তার স্ত্রী ব্যবহার করতেন। তিনি চুপচাপ বসেছিলেন। তারপর গানটা শেষ হয়ে গেল। কিছুক্ষণ পর সেই আতরের গন্ধটাও চলে গেল। এরপর থেকে তিনি যখনই গ্রামোফোন চালাতেন সেই গন্ধটা পাওয়া যেত। তিনি অনুভব করতে পারতেন তার স্ত্রী এসে তার পাশে বসেছে। পড়তে পড়তে বেশ মগ্ন হয়ে গিয়েছিল, তাই দরজায় খুটখুট আওয়াজ হতে চমকে উঠলাম। এখন এই বৃষ্টির মধ্যে কি এলো? দরজা খুলে দেখি ছাতা হাতে আমার বন্ধু কিশোরী সেন। বলল, কি হলো হয়ে চলো, ঠাকুরমশাইয়ের বাড়ি যাবে তো। কিন্তু এই বৃষ্টিতে আর বেরোবো না ভাবছিলাম, সন্ধ্যাও হয়ে আসছে। আরে বৃষ্টির মধ্যেই তো অলৌকিক গল্প শুনতে ভালো লাগে, বিশেষত সন্ধ্যার সময়। বেশ একটা গা ছমছমে পরিবেশ থাকে না? আচ্ছা ঠিক আছে, তুমি ছাড়বে না দেখছি। একটু দাঁড়াও, ধুতিটা পাল্টে একটা ছাতা নিয়ে আসি। বেরিয়ে পড়লাম কিশোরীর সাথে। এখন অবশ্য বৃষ্টি নেই। ভাদ্র মাস, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এখনো। তারানাথ তান্ত্রিকের বাড়িতে গিয়ে বিকেলে গল্প শোনা একটা যেন আমাদের নেশার মতন দাঁড়িয়েছে। আর তার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির একটা যোগ আছে, এটা আমরা লক্ষ্য করেছি। যাই হোক, মঠ লেনে ঠাকুরমশাই বাড়ির কাছাকাছি গিয়ে উপস্থিত হলাম। এই বৃষ্টি সন্ধ্যায় তেলে ভাজা না হলে ঠিক জমে না, তাই কিছু বেগুনি আর আলুর চপ নিয়ে নিয়েছি। আর তারানাথের প্রিয় 5 সিগারেটটা কিশোরী আগেই কিনে নিয়েছে। মঠ লেনে আসতে আসতে আজ যে বিকেলে যে অলৌকিক গল্পটা পড়ছিলাম সেটা সম্পর্কে কিশোরীকে বলছিলাম। এই বিষয়ে কিশোরীর বক্তব্য হলো, শোনো, এই বিষয়ে আমি বলতে পারি যে আমাদের কোনো প্রিয়জন মারা গেলে আমরা তার অস্তিত্বকে সহজে ভুলতে পারি। তাই মনে হয় সে বুঝি আমাদের আশেপাশেই আছে, এরকমটা মনে হতে থাকে। মানুষের এই মানসিকতা নিয়েই এই সব ভূতগুলোর গল্পগুলো সৃষ্টি হয়। আসলে মানুষ হচ্ছে একটা অতি বিচিত্র জটিল জন্তু, নিতান্তই আমার তাই মনে হয়। তাহলে তুমি বলছো মানুষের মনেই সব কিছু সৃষ্টি করে? কিন্তু আমরা যেসব অতি প্রাকৃতিক জগতের গল্প শুনি সেগুলোকে তুমি কি বলবে? সেগুলো তো তার নিজের অভিজ্ঞতা, তাই না? মানুষের জানার বাইরেও তো অনেক কিছু রয়ে গেছে যেটা তুমি আমি কিন্তু অস্বীকার করতে পারি না। শোনো শোনো, ঠাকুরমশাই গল্পগুলো এমনভাবে বলেন যে আমাদের মনে হয় তিনি সবই সত্যি বলছেন। গল্পগুলোর মধ্যে কতটা তার মন গড়া আর কতটা নিজের অভিজ্ঞতা তা কে বিচার করবে? তবে গল্পগুলো যে শুনতে ভালো লাগে এটা অস্বীকার করা যাবে না। সেটা তো ঠিকই, শুধু গল্প নয়, ঠাকুরমশাইয়ের মধ্যেও এমন কিছু আছে যা টানে আমাদের এখানে নিয়ে আসে। মানে আমি বলতে চাইছি তার চেহারা, ব্যক্তিত্ব সব কিছু মিলিয়ে একটা কিন্তু অসাধারণ ব্যাপার আছে। বাহ বাহ, তুমি দেখছি ঠাকুরমশাইয়ের যোগ্য শিষ্য হয়ে উঠেছো, হ্যাঁ? কিশোরী হেসে উঠল। আমি আর কিছু বললাম না। আমরা প্রায় এসেই গিয়েছিলাম তারানাথের বাড়ির দরজায়। একটা বিবর্ণ বাড়ি, ততোধিক বিবর্ণ তার দরজার চেহারা। যাই হোক, সেই দরজায় গিয়ে কড়া নাড়লাম। দরজা খুলল না। আবার কড়া নাড়লাম, এবার একটু জোরে, তাও খুলল না। আমি আর কিশোরী পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। এরকম তো হয় না, কেউ না কেউ এসে দরজা খোলে। তারানাথ কি বাড়িতে নেই? তৃতীয়বার কড়া নাড়তে দরজা খুলে গেল। তারানাথ বলল, ও, তোমরা এসে গেছো? হ্যাঁ, এসো 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 এসো, বসো। আসলে বহুদিন পর একটু যোগক্রিয়ায় বসেছিলাম, বুঝতে পারলে? মনোদর্পণে দেখলাম তোমরা আসছো, কিন্তু একবার মনোদর্পণে বসলে তো সহজে ওঠা যায় না। মনের ক্রিয়া একবার যখন শুরু হয়, সেই ক্রিয়া থামিয়ে বাইরের জগতে আবার ফিরে আসতে একটু সময় লেগে যায়।
তাই দরজাটা খুলতে খুলতে একটু দেরি হয়ে গেল। তো তারপর তোমাদের কি খবর বলো? এই তো আমরা আবার চলে এলাম আপনার গল্প শুনতে। আসলে গত 2 সপ্তাহ ধরে আসা হয়ে ওঠেনি তো, তাই আজকে চলে এলাম। এই যে এটা ধরুন, তেলে ভাজা। এই বৃষ্টির বিকেলে ঠিক তেলে ভাজা না হলে গল্পটা ঠিক জমে না, তাই না কিশোরী? একদম যা বলেছেন, অবশ্যই। আর এই নিন ঠাকুরমশাই, আপনার প্রিয় পাসিং শো সিগারেট। আচ্ছা ঠাকুরমশাই, আপনি মনোদর্পণ না কি একটা বলছিলেন, সেটা মানে কি? এই মনোদর্পণ কথাটা কিন্তু আমার চেনা। ঠাকুরমশাই তো আগেও আমাদের এ সম্পর্কে বলেছিলেন, তোমার মনে নেই? আচ্ছা, এসব হবে এখন। আগে তোমরা ভিতরে এসে বসো তো, আমি আমি চা বলে আসি। দাঁড়াও। এই বলে তারানাথ তেলে ভাজার ঠোঙাটা নিয়ে ভেতরে চলে গেল। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই কি বলছিলেন? তিনি জানতেন আজ আমরা আসব, মনোদর্পণে তিনি এটা দেখেছিলেন। আচ্ছা, এটা সেই কাকতালীয় ঘটনার মতো নয় তো যে আমি একজনের কথা ভাবছিলাম, হঠাৎ সে এসে আমার সামনে হাজির হল? এটাকে তুমি মনের টানও বলতে পারো। ঠাকুরমশাই আর আমাদের মধ্যে যে একটা মনের টান গড়ে উঠেছে, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। এই সময় একটা থালা হাতে তারানাথ ঘরে এসে ঢুকলো। থালার ওপরে তেলে ভাজাগুলো সাজানো রয়েছে। তারানাথ বলল, এই নাও, নাও, তেলে ভাজা খাও, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। চা আসছে একটু পরে, নাও খাও। আমরা থালা থেকে তেলে ভাজা নিয়ে খেতে শুরু করলাম। তেলে ভাজা খেতে খেতে তারানাথ বলল, হ্যাঁ কিশোরী, তুমি যেন কি বলছিলে? মনোদর্পণ ব্যাপারটা কি, তাই তো? তা কথাটা থেকেই তো এর মানেটা বোঝা যাচ্ছে যে মনের আয়নায় যা ফুটে ওঠে তাই হলো মনোদর্পণ। কিন্তু তুমি হঠাৎ করে তো ব্যাপারটা বুঝতে পারবে না বা শিখতেও পারবে না। বিশেষ যোগ ও ক্রিয়ার দ্বারা একটা মন্ত্র আয়ত্তে আনতে হয়। সেই মন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করলে মনোদর্পণে আয়নার মতো কিছু ছবি ভেসে ওঠে। তোমরা তো জানো যে আমি যে কোনো অমঙ্গলজনক বিষয়ে আগে থেকে একটা সংকেত পাই। এমনকি কোনো মানুষ বিশেষ বিপদে পড়লেও আমি সেটা টের পাই। তোমাদের তো বলেও ছিলাম একবার, সেই স্টেশনে বসে একজনের বিপদ টের পেয়েছিলাম। সেটা অবশ্য মনোদর্পণের কোনো ব্যাপার ছিল না। কিন্তু জানো তো, সিদ্ধ পুরুষদের এমনও ক্ষমতা থাকে যে মনের ক্রিয়ার দ্বারা যে কোনো বিপদের সংকেত পেয়ে মনের ক্রিয়ার দ্বারাই সেই বিপদকে দূর করে দিতে পারে তারা। কি ব্যাপারটা বুঝতে কি খুব কঠিন লাগছে? হুম। এমন সময় ভেতরের দরজায় একটা শিকলে ঝনঝন আওয়াজ হলো। তারানাথ বলল, আরে ওই তো চা এসে গেছে। দাঁড়াও, নিয়ে আসি। তারানাথ দরজার কাছ থেকে 3 কাপ চা থালায় করে নিয়ে এলো। বুঝলাম বৌঠান চা নিয়ে এসে দরজার কাছে দাঁড়িয়েছিলেন। এই চা খাবার সময়টাতে তারানাথের মেয়ে চারির কথা বড্ড মনে পড়ে, কিন্তু সে তো এখন শ্বশুর বাড়িতে। যাক সে কথা। চা খেতে খেতে তারানাথ বলল, কি হলো? তোমরা তাকিয়ে আছো কেন? নাও নাও নাও, চা খাও। না, আপনি ওই মনোদর্পণ না কি যেন বলছিলেন, সেসব আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমরা তো মুখের সামনে আয়না ধরলে নিজের মুখটাই দেখতে পাই, অন্য কারো মুখ তো দেখতে পাই না। ভাগ্যিস দেখতে পাই না। যদি আমরা অন্যর মুখ দেখতে পেতাম বা অন্যের মনের কথা পড়তে পারতাম, তাহলে বহু সমস্যার সৃষ্টি হতো বই কি। আরে শোনো শোনো, এরকম কিছু হয় না। হ্যাঁ, আমি তো আগেই বললাম, খুব যোগ সিদ্ধ সাধক ছাড়া এই ক্ষমতার অধিকারী হতে পারে না। সাধারণ মানুষ তো নয়ই। আমি কিছুটা আয়ত্ত করেছিলাম ঠিকই, কিন্তু নিজের দোষেই সেই ক্ষমতার অনেকটা নষ্ট করেছি। সেবার সেই কুম্ভ মেলায় গিয়ে দেখেছিলাম। কুম্ভ মেলায়? আপনি কুম্ভ মেলায় গিয়েছিলেন নাকি? তারানাথ চা শেষ করে ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো। তাতে একটা লম্বা টান দিয়ে বলল, সেবার প্রয়াগে পূর্ণ কুম্ভ হয়েছিল। তো পূর্ণ কুম্ভ জানো তো কি? হ্যাঁ,
12 বছর পর পর প্রয়াগে যে কুম্ভ মেলা হয় সেটাই হলো পূর্ণ কুম্ভ। 6 বছর অন্তর অন্তর হয় অর্ধকুম্ভ। প্রয়াগ ছাড়াও আরো 3 জায়গায় কুম্ভ মেলা হয়, কিন্তু প্রয়াগের মাহাত্ম্যই সবচেয়ে বেশি। তিথি নক্ষত্রের বিশেষ যোগে এই কুম্ভ মেলা হয়। রবি যখন মকর রাশিতে প্রবেশ করে আর বৃহস্পতি ও চন্দ্রের অবস্থান অনুযায়ী কুম্ভে পুণ্য স্নান হয়। হ্যাঁ হ্যাঁ, মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরেও বহু তীর্থযাত্রী স্নান করতে আসে। হ্যাঁ, ঠিকই বলেছ। তবে কুম্ভ হলো আরো বহু মানুষের মিলন মেলা। কোথা থেকে সব সাধু সন্ন্যাসীরা আসেন। তাদের মধ্যে সত্যি কিছু সিদ্ধ পুরুষও থাকেন। পুণ্য স্নান করে তারা মোক্ষ লাভের দিকে এগিয়ে যান। তবে এই কুম্ভ মেলা সম্পর্কে যে পৌরাণিক কাহিনী আছে তাতে কিন্তু শুধু মোক্ষ লাভের কথা নয়, এর চেয়েও অনেক বড় কথা বলা হয়েছে। এ সম্বন্ধে কোনো পৌরাণিক কাহিনী টাহিনী আছে নাকি? আর সেটাই একটু বলুন না, শুনি। হ্যাঁ হ্যাঁ, বলছি, তবে সংক্ষেপে। দেখো, দেবতা আর অসুরদের মধ্যে অমৃতের কলস নিয়ে যে যুদ্ধ বেঁধেছিল, সেই কলস সুরক্ষিত করার জন্য দেবরাজ ইন্দ্রর পুত্র জয়ন্ত সেটা নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন। সেই কলস থেকে 4 ফোঁটা অমৃত 4টা স্থানে পড়েছিল, আর সেই সব স্থানেই কুম্ভ মেলা হয়, যেমন প্রয়াগ, নাসিক, জৈনী আর হরিদ্বার। বিশেষ তিথিতে এই সব স্থানে পুণ্য স্নান করলে অমরত্ব লাভ করা যায়। আসলে অমরত্ব নয়, পুণ্য স্নান করলে সাধারণ মানুষ মনে করে যে সমস্ত পাপ তাদের ধুয়ে যায়। আর সত্যিই যারা সিদ্ধ পুরুষ, তারা মোক্ষ বা এই মানব জীবন থেকে মুক্তির দিকে এক পা এগিয়ে যায়। এটা আমার মতামত। আপনি পুণ্য স্নান করেছিলেন? হ্যাঁ, অবশ্যই। তবে আমার লক্ষ্য ছিল সত্যিকারের কোনো সিদ্ধ পুরুষের সাথে কিছুদিন কাটানো। তা পেয়েও ছিলাম একজনকে, বুঝলে। তিনি হিমালয়ের একটা গুহায় থাকেন। আমিও তার সাথে হিমালয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তিনি বললেন, लौट जा बेटा, ये रास्ता तेरे लिए नहीं है। संसार में हर कोई इस रास्ते में नहीं जा सकता। तेरे लिए संसार में बहुत कुछ काम बाकी है, अभी लौट जा। সাধু বললে কি হবে, আমি তবুও ছাড়তে চাই না তাকে। তার সাথে তখন যে কদিন ছিলাম, কিছু যোগ সাধনা তার থেকে শিখেছিলাম। একটা মন্ত্র তিনি শিখিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই মন্ত্র সাধনায় আমি সিদ্ধি লাভ করেছিলাম কিনা আমি তখন বুঝিনি। আসলে সেখানে তখন কোনো বিপদ ঘটতে চলেছে সেই সিদ্ধ পুরুষ বুঝতে পেরেছিলেন। তাই তিনি বারবার সেখান থেকে আমাকে চলে যেতে বলেছিলেন। সত্যিই একটা দুর্ঘটনা সেবার প্রয়াগে ঘটেছিল। তখনই আমার সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। কি দুর্ঘটনা? ওই শাক্তপন্থী আর বৈষ্ণবদের মধ্যে মারামারি লেগে গিয়েছিল, আর নাগা সন্ন্যাসীরাও ক্ষেপে গিয়েছিল। আচ্ছা, নাগা সন্ন্যাসীদের আখড়ায় আপনি গিয়েছিলেন? না, মানে শুনেছি প্রয়াগের কুম্ভ মেলায় অনেক নাগা সন্ন্যাসীরা যান, তাই জিজ্ঞেস করছি। না, নাগা সন্ন্যাসীদের আখড়ায় আমি যাইনি। তারা তাদের আখড়ায় যে কেউ গেলেই ঢুকতে দেয় না। মেলার স্থলে একটা ভীষণ গোলমাল বেঁধে গিয়েছিল। যাই হোক, সেখান থেকে বলা যায় প্রায় প্রাণ হাতে করেই ফিরে এসেছিলাম। সেখান থেকে কাশী, তারপর বাড়ি ফেরার জন্য সরাসরি কোনো ট্রেন পাইনি। লুপ লাইনের একটা স্টেশনে বসেছিলাম। মনটা একটু খারাপ ছিল। সেই সাধুর সাথে আর দেখা হলো না। যাই হোক, স্টেশনে তো প্রচুর ভিড়। ভাবছিলাম কি করব, বাড়ি ফিরে যাব নাকি অন্য কোনো পথে যাত্রা করব। কিন্তু কেন যেন হঠাৎ মায়ের মুখটা ভেসে উঠল। মা যেন আমাকে কি বলতে চাইছেন। আর মায়ের মুখটা দেখে মনে হলো মা যেন কি একটা কষ্ট পাচ্ছেন। সেই চিরহাস্যময়ী আমার মায়ের মুখে হাসি নেই, একদম একদম পরিষ্কার দেখতে পেলাম। মনটা চঞ্চল হয়ে উঠল। হঠাৎ দেখি
রমাপতি আমার বন্ধু। আমাদের গায়ের রমাপতি আমার একমাত্র বন্ধু ছিল। তো রমাপতিকে দেখে এই বিদেশ বিভুয়ে খুব ভালো লাগলো। তবে রমাপতির ধারণা আমি বোধহয় একেবারেই সাধু হয়ে গেছি। তারানাথের হাতের সিগারেটটা শেষ হয়ে গিয়েছিল। সে সিগারেটের শেষ অংশটা ছাইদানি হিসেবে রাখা নারকেলের মালার মধ্যে ফেলে আবার বলতে শুরু করলো। রমাপতির কথা তোমাদের তো বলেছি আগে একবার। আসলে সে কিছুতেই বুঝতে পারে না যে ঘর বাড়ি ছেড়ে আমি পথে পথে কেন ঘুরে বেড়াই। যাক যাক, সে কথা তাকে বোঝানোর কোনো দায়ও আমার নেই। তো রমাপতি বলল এই লুপ লাইন থেকে ট্রেন ধরে সে একটা কাজে যাচ্ছে। কিন্তু তারপরে সে যে কথাটা বলল তাতে আমি চিন্তায় পড়ে গেলাম। অনেকদিনই আমি বাড়ি ছাড়া, বাড়ির কোনো খবরই জানি না। রমাপতি বলল আমার নাকি যথাশীঘ্র সম্ভব একবার বাড়ি যাওয়া উচিত, কেননা সে শুনেছে যে আমার মা নাকি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। আমার বাবার সাথে তার দেখা হয়েছিল। একটু আগেই আমার মায়ের মুখটা আমার মনে ভেসে উঠেছিল। রমাপতির মুখে মায়ের কথাটা শুনে মনটা খুবই অস্থির হয়ে উঠল। আমি আর দেরি করলাম না। একটা ট্রেন আসছিল, প্রচুর ভিড়। রমাপতির থেকে বিদায় নেবারও অবকাশ হলো না। কোনো রকমে হুড়োহুড়ি করে ট্রেনে চেপে বসলাম। আমার তখন কিছুই খেয়াল নেই, শুধু মনে হচ্ছে কখন আমি আমার বাড়িতে পৌঁছে মায়ের কাছে গিয়ে বসবো। মনটা এত অস্থির হলো যে তোমাদের কি বলবো। মায়ের সাথে সন্তানের যে নারীর টান তা কি ভাষায় ব্যাখ্যা করা যায়? যাই হোক, শেষ পর্যন্ত পৌঁছলাম বাড়িতে। বাড়িতে ঢুকেই প্রথমে বাবার সাথে দেখা। তিনি কিছু বললেন না। তার মুখের ভাব বোঝার মতো অবস্থাও আমার ছিল না। সোজা গিয়ে মায়ের বিছানার পাশে বসলাম। মা আমাকে দেখে এমনভাবে হাসলেন যে মনে হলো বোধহয় মায়েরাই তাদের সন্তানদের দেখে এমনভাবে হাসতে পারে। রোগক্লিষ্ট মায়ের মুখটা দেখে আমার প্রথমে খুব কষ্ট হলো। সত্যি মায়ের প্রতি কোনো দায়িত্বই আমি পালন করিনি। আমি মায়ের মুখের কাছে ঝুঁকে পড়ে বললাম, মা, মাগো, মা, তুমি আমাকে মনে মনে ডাকছিলে তাই না? দেখো দেখো, তোমার ডাক আমি ঠিক শুনতে পেয়েছি। আমি এসেছি মা, মা, আমি এসেছি। আমার কথা শুনে মা একটু মাথাটা নাড়লেন। তবে এটাই স্বস্তির যে আমি যাওয়ার পরেই মা একটু একটু করে সুস্থ হয়ে উঠলেন। বাবার কাছে শুনলাম গ্রামের কিছু লোকজনের সাথে মা বাবা এবার স্থির করেছিলেন গঙ্গাসাগর যাবেন মকর স্নান করতে। হয়তো মায়ের মনের কোণে একটু আশা উঁকে দিয়েছিল সেখানে গিয়ে যদি আমার দেখা পাওয়া যায়। কিন্তু যাবার পথেই মা অসুস্থ হয়ে পড়লেন। বহু কষ্টে তাকে নিয়ে বাবা ও গ্রামের আরেকজন ফেরত এসেছেন। শুনে একটু খারাপই লাগছিল। ভাবলাম এবার বেশ কিছুদিন বাড়িতেই থাকবো। বাবাও সেই রকমই বললেন। তা সে সময় বেশ কিছুদিন গাঁয়ে ভালোই কাটালাম। তোমরা জানো তো আমার মাছ ধরার নেশা, সে গল্প তো তোমাদের বলেছি। মাছ ধরতে গিয়ে সেবার কি বিপদেই না পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে গল্পটা মনে আছে। বেশ একটা অলৌকিক ব্যাপার ছিল সেই গল্পটার মধ্যে। রাতের বেলা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। কৈখালির মাঠের মধ্যে কোনো এক প্রেতাত্মা বা অলৌকিক কিছু আপনাকে দর্শন দিয়েছিল। তবে সেই হাতে পাছন বাড়িওয়ালা লোকটা আপনাকে বাঁচিয়ে দিয়েছিল, তাই না? হ্যাঁ, কাল ভৈরবের দয়ায় সে যাত্রা বেঁচে গিয়েছিলাম আমি। তিনি আমাকে স্পর্শ করেছিলেন, আর সেই স্পর্শ যেন আমি আজও অনুভব করতে পারি। আচ্ছা, তোমাদের তো আমার পরিবারের কথা অনেকবার বলেছি। আমাদের একান্নবর্তী পরিবার ছিল গাঁয়ের বাড়িতে। আমার ছোট কাকার মেয়ে বিরাজবালার কথাও তো বলেছি তোমাদের। হ্যাঁ হ্যাঁ, বিরাজবালার কথা খুব মনে আছে। তার যেন কি একটা বিশেষ ক্ষমতা ছিল। তার সাথে আপনি আপনার সেই রাঙা কাকিমার গল্পও বলেছিলেন। তবে বিরাজের তো বিয়ে হয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, বিরাজ হচ্ছে আমার ছোট কাকার মেয়ে।
ঠিকই বলেছ, তার বিয়ে হয়ে গিয়েছিল। আমি তো সেভাবে বাড়িতে থাকতাম না, তবে বিরাজের বিয়ের সময়টাতে খানিকটা কাকতালীয়ভাবেই আমি বাড়িতেই গিয়ে উপস্থিত হয়েছিলাম। বাড়িতে কেউই তেমনভাবে আশা করেনি যে বিয়ে বাড়িতে আমি বিশেষ কোনো দায়িত্ব পালন করব, কিন্তু আমি বিরাজের বিয়ের সময় বাড়িতে উপস্থিত থাকার কারণে আমার মা খুব খুশি হয়েছিলেন। ওই যে বললাম, মায়ের সাথে সন্তানের টান, শুধুমাত্র সন্তানের উপস্থিতি মাকে যে কী পরিমাণ আনন্দ দেয় তা বোধহয় একমাত্র একজন মাই বুঝতে পারেন। যাক যাক, বিরাজের বিয়ের পর আমার সাথে আর তার দেখা হয়নি। শুনেছিলাম যে সে ভালোই আছে। তো এবার শুনলাম যে বিরাজ শ্বশুর বাড়ি থেকে আসছে দিন কয়েকের মধ্যে। খুব আনন্দ হলো শুনে। এতদিন পর বোনটার সাথে দেখা হবে এবং সুখবর আছে যে আমি মামা হতে চলেছি, অর্থাৎ বিরাজ সন্তান সম্ভবা। তো কয়েকদিনের মধ্যে জামাই তাকে নিয়ে আসবে এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়া অবধি সে আমাদের বাড়িতেই থাকবে। আসলে এবার বাড়ি আসার পর থেকে কেন যেন বিরাজের কথা খুবই মনে হচ্ছিল। অনেক দিন তাকে দেখিনি। একদিন তো বসেছিলাম, মনের মধ্যে হঠাৎ বিরাজের মুখটা ভেসে উঠল। তার মুখটা একটু মলিন মনে হলো, কি জানি কেন একটু দুর্ভাবনাও হলো। কিন্তু কাউকে কিছু জিজ্ঞাসাও করতে পারলাম না, কারণ কিছু জিজ্ঞাসা করলে হয়তো সবাই চিন্তায় পড়ে যাবে। তো ভাবলাম দুদিন পরেই তো বিরাজ আসবে, তখনই বোঝা যাবে। আসলে আমার দুর্ভাবনার একটা কারণও ছিল। বিরাজকে আমি একটা কবচ করে দিয়েছিলাম, সে কথা তো তোমাদের বলেছি। আর সেই কবচ তাকে সবসময় পড়ে থাকতে বলেছিলাম। কে জানে শ্বশুর বাড়িতে গিয়ে অন্য পরিবেশে সে আমার কথা মনে রেখেছে কিনা। তো দুদিন পরে বিরাজ এলো, সঙ্গে জামাই। মেয়ে জামাইকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ল। দূর থেকে দেখলাম বিরাজের চেহারাটা খারাপ হয়ে গেছে, মুখের মধ্যে একটা মলিনতার ছাপ। আর ঠিক এই মুখটাই সেদিন আমার মনের মধ্যে ভেসে উঠেছিল। মা কাকিমাদের সাথে বিরাজ ভিতরে চলে গেল। বিরাজের স্বামী মানে আমাদের জামাই বাবা কাকাদের সাথে কথা বলছিল। আমি গিয়ে তার সাথে আলাপ করলাম। সে আমাকে চিনতে পারল না, না পারারই কথা। কাকা আমার পরিচয় দিতে সে বুঝতে পারল। সে বলল যে, আমি বিরাজের কাছে আপনার কথা অনেক শুনেছি দাদা। যাক, আপনার সাথে এবার দেখা হয়ে গেল। এমনি সাধারণ কিছু কথাবার্তা হলো তার সাথে। আমি প্রয়াগ গিয়েছিলাম, সেসব গল্পও তাকে বললাম। তো মনে হলো ছেলেটি খারাপ নয়, তবে বিরাজের মুখ এমন মলিন কেন? তাহলে কি শ্বশুর বাড়ির লোকেরা বিরাজের সাথে ভালো ব্যবহার করে না? না, তেমন তো কিছু শুনিনি। শুনেছিলাম বিরাজ শ্বশুর বাড়িতে বেশ ভালোই আছে। এটা সেটা গল্প করতে করতে লক্ষ্য করলাম জামাই যেন কি একটা বলার জন্য খুব উসখুস করছে। বাবা বসেছিলেন সামনে, তিনি উঠে যেতে জামাই আমাকে বলল, আপনাকে একটা কথা বলছি দাদা। এমনিতে বিরাজ খুবই ভালো মেয়ে। আমাদের বাড়ির লোকজন তাকে খুবই পছন্দ করে, কিন্তু ইদানিং আহ, তার আচার আচরণগুলো একটু একটু কেমন অদ্ভুত লাগছে। সে যেন অহেতুক ভয় পাচ্ছে। রাতের বেলা হঠাৎ হঠাৎ ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে, জিজ্ঞেস করলে ঠিকমতো উত্তর দিচ্ছে না। তারপর এই তো সেদিন সারাদিন ঘরে কি যেন খুঁজে খুঁজে অস্থির হয়ে পড়েছে। তা আমি তাকে জিজ্ঞেস করলুম, কি খুঁজছো? উত্তরে বললে, আমার সেই ডল পুতুলটা দেখেছো? কি জানি কোন ডল পুতুলের কথা বলছে। আমি তো কোনো ডল পুতুল দেখিনি। বুঝলেন তো, এই সময় এইসব আচার আচরণ দেখলে তো বাড়ির লোক একটু চিন্তায় পড়ে যাবে। আমার মায়ের চোখেও পড়েছে কিছু কিছু। তা এখানে ওকে নিয়ে এলাম। নিজের পুরনো জায়গায় থাকলে যদি ভালো থাকে। আর তাছাড়া বুঝছেন তো, এটা এই অবস্থায় মেয়েরা ওই নিজের মায়ের কাছে থাকলে নিজেদের একটু সুরক্ষিত বোধ করে। তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, তবে তুমি কিন্তু অন্য কাউকে আর এসব কথা বলো না, এমন তো? আমি 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 দেখছি বিরাজকে জিজ্ঞেস করে, তুমি চিন্তা করো না কোনো।
জামাইয়ের কথা শুনে সত্যি চিন্তা হচ্ছিল। তবে রাঙা কাকিমার তো আমি গয়ায় পিণ্ডি দিয়ে এসেছিলেন, তিনি তো আর বিরাজকে দেখা দেবেন বলে মনে হয় না। আর তাছাড়া রাঙা কাকিমা বিরাজকে খুবই ভালোবাসতেন। বিরাজের ক্ষতি হয় এমন কোনো কাজ তো তার দ্বারা হবেই না, এ বিশ্বাস আমার মনে খুব দৃঢ়। তো যাই হোক, দুপুরে খাওয়ার পর বিরাজ আমার সাথে দেখা করতে এলো। আমাকে দেখে তার মুখে আর হাসি ধরে না, আমাকে প্রণাম করে বলল, দাদা, ভাবতেই পারিনি যে তোমার সঙ্গে দেখা হবে। জেঠিমার মুখ থেকে যেই শুনলাম তুমি এসেছো, অমনি চলে এলাম। বাবা, কত দিন পর! আগেও তো দুবার এসেছি, কিন্তু তুমি যে কোথায়, কবে আসবে, কেউ কিছুই বলতে পারে না। এরকমভাবে বিরাট যে একসাথে কত কথা বলে যেতে লাগলো, আমি আর সুযোগই পাচ্ছিলাম না যে তাকে জিজ্ঞেস করব সে কেমন আছে। তার চেহারা দেখে সে সন্তান সম্ভবা বোঝা যাচ্ছিল। তো আমি দাদা হয়ে খুব বেশি কিছু তো আর জিজ্ঞেস করতে পারি না। যাই হোক, তবুও তাকে থামিয়ে আমি বললাম, আরে থাম থাম, আমি 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 ভালোই আছি। হ্যাঁ, আমার বেড়ানোর গল্প সে তোকে পরে বলবো খন। এখন তুই এখানে চুপটি করে বস তো, বস, বসে বল যে তুই কেমন আছিস। সব খবর ভালো তো? হ্যাঁ? বিরাজ আমার কথা শুনে চুপ করে গেল, একটু যেন অন্যমনস্ক দেখালো তাকে। তারপর মাটির দিকে চোখ নামিয়ে সে আস্তে আস্তে বলল, আমি ভালো আছি। বিরাজকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা বলতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে আঙুলে কাপড় জড়াচ্ছে, চোখ তুলে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু আমার চোখের দিকে তাকাচ্ছে না সরাসরি। আমিও বিরাজকে ভালো করে দেখছিলাম। তার চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে, মুখটা লম্বা লাগছে। বিরাজকে খুব সুন্দর দেখতে ছিল, ফর্সা ধপধপে ছিল তার গায়ের রং, চোখ দুটো টানা টানা, কিন্তু এখন মুখের মধ্যে একটা কেমন কালচে ভাব। নতুন মা হতে গেলে মেয়েদের মধ্যে যে একটা সুন্দর প্রশান্তির ভাব আসে, সেটা তার মধ্যে নেই। বিরাজ আমাদের বাড়ির সবার খুব আদরের। শুধু তাই নয়, সে খুব সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন, সেটা আমরা জানতাম। তাছাড়া তার যে বিশেষ কিছু ক্ষমতা ছিল, তার পরিচয় আমরা অনেকবার পেয়েছি। সুতরাং তার উপরে আবার কিছুর ছায়া পড়ল নাকি, হ্যাঁ, সেটা আমাকে ভাবিয়ে তুলল খুব। আমার মনে পড়ে গেল সেই কবচের কথা। তো বললাম, আচ্ছা বোন, তোকে যে আমি একটা কবচ পরিয়ে দিয়েছিলাম, সেটা আছে তো? এই কথা শুনে বিরাজের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে একবার আমার মুখের দিকে তাকিয়ে মুখটা নিচু করে ফেলল। আমি তাড়াতাড়ি বললাম, কি হলো রে, চুপ করে আছিস কেন? সেটা কি খুলে রেখেছিস? আহা, কথা বলছিস না কেন? দাদা, তোমাকে এবার কতগুলো কথা বলবো, যেগুলো আমি কাউকেই বলতে পারিনি। এর আগেও তো আমি একবার সন্তান সম্ভবা হয়েছিলাম, কিন্তু পুকুর ঘাটে পা পিছলে পড়ে যাওয়ার ফলে সে সন্তান নষ্ট হয়ে যায়। তারপর আমার শ্বশুরবাড়ির লোকের একজন ওঝা ডেকে এনে আমায় ঝাড়ফুঁক করায়। তখনই তো ওই কবজ নিয়ে সবার মনে প্রশ্ন ওঠে। সবাই আমাকে নানান কথা জিজ্ঞাসা করতে থাকে। ওই কবজের জন্যই আমার সন্তান নষ্ট হয়েছে কিনা সে কথাও ওঠে। কিন্তু আমি তো জানি ওই কবজ তুমি আমার সুরক্ষার জন্য দিয়েছিলে। কিন্তু এত কথা তো আমি শ্বশুরবাড়ির লোকেদের বলতে পারি না। তাই ভাবলাম কিছুদিন কবজটা খুলে রেখে দিই, পরে আবার পড়ে নেব ভেবেছিলাম। কিন্তু এরপরে আমি একদিন রাঙা কাকিমাকে স্বপ্নে দেখি। তার কোলে সেই পুতুল। পুতুলটা রাঙা কাকিমা আস্তে আস্তে আমার পেটের ওপর শুইয়ে দিল। চমকে গিয়ে ঘুম ভেঙে গেল। অনেকদিন পর রাঙা কাকিমাকে স্বপ্নে দেখে যে কি রকম একটা হলো, আমি তোমায় ঠিক বোঝাতে পারবো না দাদা। তারপরেই কয়েক মাসের মধ্যে আমি আবার সন্তান সম্ভবা হলাম। এবার একটু
ভয় ভয় করতে লাগলো, যদি আবার কিছু হয়। ভাবলাম কবচটা এবার পড়ে নি, কিন্তু কবচটা কিছুতেই খুঁজে পেলাম না। অনেক খুঁজেছিলাম, বিশ্বাস করো দাদা, কিন্তু কি যে হলো কিছুই বুঝতে পারলাম না। এরপরে আমার শ্বশুর বাড়িতে কাশি থেকে এক গুরুদেব এলেন, তার সঙ্গে ছিলেন এক তান্ত্রিক। আমি যেহেতু সন্তান সম্ভব ছিলাম, তাই আমার শাশুড়ি মা বা আরও যারা ছিলেন সবাই বললেন আমি যেন গুরুজির আশীর্বাদ নিই। আসলে এর একবার দুর্ঘটনা ঘটে গেছে তো, তাই সবাই একটু চিন্তাতেই ছিল। গুরুদেবকে গিয়ে আমি প্রণাম করলাম, কিন্তু তখনই মনে হলো সেই তান্ত্রিক সাধু আমার দিকে ঠিক কেমনভাবে যেন চেয়ে আছেন। তার দৃষ্টিটা আমার একটুও ভালো লাগেনি। সেবার বাড়িতে একটা শান্তি সস্তয়ন হলো। গুরুদেব 3 দিন ছিলেন। যাওয়ার আগে তিনি আমার শাশুড়ি মার হাতে একটা মাদুলি দিয়ে বললেন, এই মাদুলিটা যেন আমি সব সময় পরে থাকি, এটা কি তান্ত্রিক বাবা তৈরি করে দিয়েছেন। এত পর্যন্ত বলে বিরাজ একটু থামলো, সে একটু হাঁপাচ্ছিল। আমি বললাম, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুই ধীরে ধীরে বল বল, কোনো ভয় পাস না, আমি তো আছি এখন, ভয়ের কিছু নেই, বল। না দাদা, এবার আমি সত্যিই ভয় পাচ্ছি। সব সময় মনে হয় কারোর ছায়া যেন দেখতে পাই, কিন্তু কিন্তু সেটা রাঙা কাকিমার নয়। রাঙা কাকিমাকে তো স্বপ্নে একবারই দেখেছিলাম, যখন তিনি এই পুতুলটা আমার পেটের উপর শুয়ে দিয়েছিলেন। আসলে আমার মনে হয় ওই মাদুলিটা পরার পর থেকেই না আমার শরীর যেন কেমন খারাপ হতে শুরু করেছে। আমি একদিন আমার শাশুড়িকে বলেও ছিলাম যে ওই মাদুলিটা পরার পর থেকে না আমি কেমন দুর্বল বোধ করি, মাঝে মাঝে পেটে একটা যন্ত্রণা অনুভব করি। তোমাদের জামাই তো অবশ্য এসব শুনে ডাক্তারের কাছে নিয়েও গেছিল। তিনি সব শুনে বললেন ভালো খাওয়া দাওয়া করতে, কারণ বাচ্চাটা কি সেভাবে বাড়ছে না। সেটা অবশ্য আমিও বুঝতে পারি, কিন্তু কেন যে এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শাশুড়ি তো আমায় বললেন এই রকম নাকি হয়, খেতে ইচ্ছা করে না, পরে নাকি সব ঠিক হয়ে যাবে। মাদুলিটা নাকি আমার ভালোর জন্যই দেওয়া হয়েছে, যাতে আমার ওপর কোনো অপদেবতার ছায়া না পড়ে। কিন্তু বিশ্বাস করো দাদা, আমার মনে হচ্ছে কেউ যেন আমার জীবনী শক্তি টেনে নিচ্ছে। এমন হলে তো আমি আমার বাচ্চা কেউই বাঁচবো না দাদা, কেউই বাঁচবো না। এই কথা বলে বিরাজ কেঁদে ফেলল। আমি তার মাথাটা টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কান্না নয়, একদম কান্না নয়, সব ঠিক হয়ে যাবে। কেউ তোর আর তোর সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। এখন যা যা, একটু বিশ্রাম নে। জামাইও তো কাল ভোরে চলে যাবে বোধহয়, তাই না? তাকেও চিন্তা করতে বারণ করে দে। যা যা, এখন যা। শোন, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবি। এ সময় হাসি খুশি থাকতে হয়। যা। না না না, মা জেঠিমাকে তো বলবোই না, তবে আমার চিন্তা তোমাদের জামাইকে নিয়ে, জানো। আসলে আমি এক এক সময় না এমন কিছু করে ফেলি, তার কথার কোনো সঠিক জবাব আমি দিতে পারি না। সে আমায় পাগল ভাবে নাকি কে জানে। জানো, একদিন সকালে ঘুম থেকে উঠে সারা ঘর খুঁজে ফেললাম, আমার ডল পুতুল কোথায়, আমার ডল পুতুল কোথায়। আসলে তো কোনো পুতুল ছিলই না। আমি শুধু শুধুই খুঁজছিলাম, আর তোমাদের জামাইকেও ব্যতিব্যস্ত করে তুলেছিলাম। আমার মনে পড়ে গেল, জামাইও এই পুতুল খোঁজার কথাটা আমাকে বলেছিল। বিরাজ আরো বলল, জানো তো দাদা, আমার ঘুমের মধ্যে মনে হচ্ছিল কি আমার পুতুলটাকে যেন কেউ নিয়ে চলে যাচ্ছে। ও ও হ্যাঁ, আরেকটা কথাও মনে পড়লো। একদিন আমার মনে হলো সেদিন দুপুরবেলা একাই ঘরে শুয়েছিলাম, পেটে কিরকম একটা ব্যথা করছে। তারপরে দেখি সেই পুতুলটা মাটিতে পড়ে আছে। পুতুলের গোলাপি রং, কিন্তু মুখটা সাদা ফ্যাকাশে। আমার খুব ভয় করছে দাদা, আমার সন্তানের কেউ ক্ষতি করতে চাইছে না তো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। আবার বিরাজের গলাটা কান্নায় বুঁজে এলো।
বিরাজকে আমি হাসি খুশি থাকার কথা বললাম বটে, কিন্তু বেশ চিন্তায় পড়ে গেলাম আমি। বিরাজ উঠে দাঁড়ালো, কিন্তু মনে হলো তার মাথাটা ঘুরছে। তাকে ধরে ধরে কাকিমার কাছে দিয়ে এলাম। নিজের ঘরে শুয়ে ভাবতে লাগলাম, কেন বিরাজের এমন হচ্ছে? আমার দেওয়া কবচটা তো সে হারিয়ে ফেলেছে। তার বদলে কি একটা মাদুলি নিয়েছে। মাদুলিটা তার কোমরে থাকায় আমি দেখতে পাইনি অবশ্য। রাঙা কাকিমা বিরাজকে খুবই ভালোবাসতেন, তো তিনি তো কখনোই বিরাজের কোনো ক্ষতি চাইবেন না। আর তাছাড়া বিরাজ এও বলল যে সে একদিনই স্বপ্নে রাঙা কাকিমাকে দেখেছিল। রাঙা কাকিমা নাকি একটা পুতুল তার শরীরের ওপর শুইয়ে দিচ্ছে। এর একটাই মানে, আমরা জানতাম যে মৃত্যুর সময় রাঙা কাকিমা অন্তঃসত্ত্বা ছিলেন। এই পর্যন্ত বলে তারানাথ থামল। তারানাথকে একটু অন্যরকম দেখালো। হয়তো রাঙা কাকিমার কথা মনে পড়ে তার মনটা খারাপ হয়ে গেছে। রাঙা কাকিমার করুণ কাহিনীটা যখন আমরা শুনেছিলাম, আমাদের মনটাও তখন এমনই খারাপ হয়ে গিয়েছিল। সত্যি, মানুষের মনের ভিতরে কত অপূর্ণ আশা আকাঙ্ক্ষা থাকে। এই অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে তাকে একদিন পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়। জানি না সত্যি মানুষের আত্মা বলে কিছু আছে কিনা, আর সেই আত্মা মৃত্যুর পর তার অপূর্ণ আশা পূর্ণ করার চেষ্টা করে কিনা। কে জানে, অনেক কিছুই তো আছে যা রয়ে গেছে হয়তো আমাদের জানার বাইরে। আমরা সবাই চুপচাপ দেখে কিশোরী একটু গলা খাকারি দিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি আর একটা সিগারেট ধরান নাকি? না আর একবার চা হবে? কিশোরীর গলার আওয়াজ পেয়ে তারানাথ যেন এই জগতে ফিরে এলো। সে বলল, আরে দাঁড়াও হে দাঁড়াও, গলাটা একটু ভিজিয়ে নিতে হবে। আর একবার চা হোক। তোমরা বসো, আমি একটু ভিতর থেকে আসছি, দাঁড়াও। তারানাথ ভিতরে চলে গেল। আমরা দুজনে বারান্দায় গিয়ে দাঁড়ালাম একটু ধূমপানের উদ্দেশ্যে। আমরা জানি তারানাথ অন্তত 7-8 মিনিটের আগে আসবে না। এইভাবে সে আমাদের ধূমপানের সুযোগ করে দেয়। একটা কাঁচি সিগারেট আমার দিকে দিয়ে কিশোরী নিজেও একটা ধরালো। বলল, বিভূতি, একটা জিনিস লক্ষ্য করেছ? ওই বিরাজের কথা বলতে বলতে ঠাকুরমশাই যেন কেমন অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, তবে সেটা কি স্বাভাবিক নয়? এ তো গল্প নয়, তার নিজের কথা, তার নিজের পরিবারের কথা। মানুষ যতই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাক না কেন, অন্তরের টান বোধ হয় একটা থেকেই যায়। আর তাছাড়া ঠাকুরমশাই তার শৈশবের কথা, গ্রামের কথা বলতে সবসময় ভালোবাসেন। তার মাছ ধরার গল্প আর গ্রামের বর্ণনা যে আমরা কতবার শুনেছি। তবে এবার ঠাকুরমশাই তার নিজের পরিবারের গল্প অনেকদিন পরে বললেন। বিরাজ নিশ্চয়ই এই বিপদ থেকে উদ্ধার পেয়ে গিয়েছিল। আর ঠাকুরমশাই যখন সেখানে উপস্থিত ছিলেন তাহলে তো আর কোনো কথাই না। ঠাকুরমশাই ওই যে মনোদর্পণ না কি বলছিলেন, সেটা তুমি বিশ্বাস করো? শোনো, বিশ্বাস অবিশ্বাসের বাইরে অনেক কিছু রয়ে যায়। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তবে মনোদর্পণের ব্যাপারটা তো ঠাকুরমশাই আগেও বলেছিলেন। ওই তো সেই একজন তান্ত্রিকের মুখে তিনি মনোদর্পণ দেখতে পেয়েছিলেন যে তান্ত্রিক তাকে মারতে চেয়েছিল। হ্যাঁ, মনে পড়ছে না? তিনি তার অভিচার ক্রিয়ায় বাধা দিয়েছিলেন বলে শেষে পইতে ছুঁয়ে তিনি সেই যাত্রায় বেঁচে যান। আহারে, আমারও যদি একটা পইতে থাকতো বিভূতি, তোমাদের মতো একটা পইতে আমার থাকলে আমায় আর কে পায়? তোমার কেবল ঠাট্টা কিশোরী। আচ্ছা চলো চলো, ঠাকুরমশাই চা নিয়ে এসে গেছেন মনে হয়। বিরাজের গল্পটা আর শেষটা কি হলো শুনতে হবে তো। আমরা দুজন ঘরে ঢুকতে না ঢুকতেই ঠাকুরমশাই চা নিয়ে এসে উপস্থিত হলো। চায়ের থালাটা রেখে তারানাথ বলল, এই নাও, চা খেয়ে নাও। আমি হুঁকোটা একেবারে নিয়ে এসেছি, বুঝলে? একটু হুঁকো না টানলে গল্পের মেজাজটা ঠিক আসে না। আর এটার তো ঠিক গল্প নয়, এ হলো গিয়ে আমার নিজেরই কথা। চা খেতে খেতে আবার শুরু হলো গল্প। হ্যাঁ, যা বলছিলাম, বিরাজ সত্যি সেবার আমাকে চিন্তায় ফেলে দিয়েছিল। আবার কি তাকে কবজ করে দেব, এই চিন্তাটাই করছিলাম। তো পরদিন ভোরে জামাই চলে গেল। এমনিতে বিরাজ ঠিকই ছিল, মা কাকিমা তার যথেষ্ট যত্নও নিচ্ছিল, কিন্তু তার চেহারাটা কেমন যেন খারাপ হয়ে যাচ্ছিল।
একদিন সন্ধেবেলায় ঘরের বাইরে কি দেখে যেন চমকে উঠল সে। আরেকদিন সকাল থেকে তার কান্নাকাটি, তার সন্তানকে কে যেন নিয়ে চলে যাচ্ছে সে স্বপ্ন দেখেছে নাকি। তো সে সারা দিন বিছানায় শুয়ে থাকলো, বাইরে গেল না একবারও। অল্প কিছু খাবার সেটা বিছানায় বসেই খেলো। বাড়ির সবাই জানতো বিরাজের বিশেষ ক্ষমতার কথা। এমন অনেক কথা সে আগে থেকে বলে দিতে পারে, পরবর্তী সময় সেগুলো মিলে যায় একেবারে অক্ষরে অক্ষরে। তো তাহলে কি সত্যি কেউ বিরাজের সন্তানের ওপর কোনো ক্রিয়া করছে? কাকিমা তো কান্নাকাটি শুরু করে দিল। মা আমাকে বললেন যে আগেরবার তো আমি বিরাজকে একটা কবচ করে দিয়েছিলাম, এবারও যদি ওরকম কিছু একটা দিই। আসলে আমি আগেরবার যতটা সহজে কবচটা বিরাজকে পরিয়ে দিয়েছিলাম, এবার আমাকে একটু চিন্তা করতে হচ্ছিল। কারণ সে মা হতে চলেছে, তার শরীরে একটা প্রাণ রয়েছে যে কিছুদিন বাদে পৃথিবীর আলো দেখবে। হয়তো হতে পারে সে কোনো বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তান। তার সুরক্ষার জন্য আমি সামান্যতম ঝুঁকিও নিতে নারাজ। আর তাছাড়া একজন তো একটা মাদুলি তাকে দিয়েছে, তো আমি আবার একটা কবচ তাকে দিলে যদি দুটো পরস্পর বিপরীত ধর্মী কিছু হয়। তবুও ঠিক করলাম বিরাজের মাদুলিটা একবার দেখতে হবে। কিন্তু সে মাদুলিটা পরে রয়েছে কোমরে। যে মাদুলিটা দিয়েছে তাকে, সে তাকে কোমরেই মাদুলিটা পরে থাকতে বলেছে, যাতে সহজে অন্যের দৃষ্টিগোচর না হয়। ছোট কাকিমা আমাকে বারবার বলেছিলেন আমি যেন একবার বিরাজের সাথে কথা বলি, কারণ বিরাজ আমার ওপরে খুব ভরসা করে। তো একটা সময় বিরাজের কাছে গেলাম। বিরাজ ঘরে শুয়েছিল, আমাকে দেখে উঠে বসলো। আমি বললাম, কিরে শুয়েছিস কেন বোন? শরীর ভালো আছে তো? শরীরও ঠিক নেই, মনও ঠিক নেই। আমার খুব ভয় করছে দাদা। আমার সন্তান শেষ পর্যন্ত জন্ম নেবে তো? আরে সে কি কথা, এমন বলতে নেই বোন। আমরা সবাই তো আছি তোকে ঘিরে, সব ঠিকঠাক হয়ে যাবে দেখবি। আচ্ছা দাদা, তুমি তো কত সাধু সঙ্গ করেছো, তোমারও তো কত কিছু ক্ষমতা আছে বলে শুনেছি। তুমি কিছু বুঝতে পারছো না আমার সন্তান কেমন হবে, বা সে আদৌ জন্ম নেবে কিনা? বিরাজের কথা শুনে একটু চুপ করে থাকলাম। মনে মনে ভাবলাম যে না রে বোন, তোর দাদা এখনো এতটা ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠেনি যে ভূমিষ্ঠ না হওয়া শিশু সম্পর্কে সবকিছু বলে দেবে। সে একজনের কথা শুনেছিলাম যে আমার জন্মের আগেই সে আমার জন্ম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিল। তো তার মতো ক্ষমতা সম্পন্ন তো আর কাউকে দেখিনি। তো যাক, এত সব বোঝার মতো মনের অবস্থা তো বিরাজের নেই, তাই যে জন্য বিরাজের কাছে এসেছি সেটাই বললাম। এত চিন্তা করছিস কেন বলতো বিরাজ? হ্যাঁ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা শোন, এই তোকে যে তান্ত্রিক একটা একটা মাদুলি পরতে দিয়েছিল, সেটা কি সে কোমরেই পড়তে বলেছিল? হ্যাঁ, সে বলে দিয়েছিল যে এই মাদুলি যেন আমি কাউকে না দেখাই, দেখালে নাকি মাদুলি গুণ নষ্ট হয়ে যাবে। আরও বলেছিল মাদুলিটা যেন সব সময় আমার শরীরকে স্পর্শ করে থাকে। কিন্তু দাদা, তোমাকে তো বলেছি যে ওই মাদুলিটা পরার পর থেকে আমার শরীর খারাপ হতে থাকে, কিন্তু আমি সে কথাটা শ্বশুরবাড়ি কাউকেই বলতে পারিনি। শোন বিরাজ, তোকে ওই মাদুলিটা খুলে আমাকে দিতে হবে। কাকিমার হাত দিয়ে আমাকে পাঠিয়ে দিস একটু পরে, কেমন? আর হ্যাঁ শোন, তুই যদি সবসময় এইরকম নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখিস তাহলে কিন্তু খুব রাগ করবো, আমি বলে দিলাম। হ্যাঁ আচ্ছা দাদা, তোমার কথাই শুনবো, আর ভয় পাবো না। আসলে কি বলতো, আমিও মাদুলিটা খুলতে চাইছিলাম, কিন্তু সবাই এত ভয় দেখায় যে মাদুলি খুললেই নাকি আমার বিপদ হবে। ঠিক আছে, আমি একটু পরেই মাকে দিয়ে ওটা পাঠিয়ে দিচ্ছি। শেষ কথাটা বিরাজ খুব সহজভাবে বলল। তার গলার স্বাভাবিক স্বর শুনে আশ্বস্ত হলাম। তো কিছুক্ষণ পরে কাকিমা মাদুলিটা নিয়ে আমার ঘরে এলেন। আমি তখন ঠাকুরদার কয়েকটা পুঁথি বের করে পড়ছিলাম। কাকিমার হাত থেকে মাদুলিটা নিয়ে দেখলাম সেটা বেশ
বড়, প্রায় একটা কবচের মতো, একটা কালো কারে ঝোলানো রয়েছে। কাকিমাকে বললাম চিন্তা না করতে, এর বদলে অন্য একটা মাদুলি দেওয়া যায় কিনা দেখছি। বিরাজকে আগে যে কবচটা দিয়েছিলাম সেটা এইভাবে তৈরি করেছিলাম যে কোনো আত্মা যাতে ইচ্ছে করলেও তাকে দেখা দিতে না পারে। তোমাদের তো আগেই বলেছি কিভাবে সে কবচ আমি তৈরি করেছিলাম, যদিও তোমরা হয়তো বিশ্বাস করনি, তো সে যাক। তোমাদের তোমাদের বিশ্বাস অবিশ্বাস নিয়ে আমার তো কিছু এসে যায় না, কিন্তু তখন যে কারণটা ছিল এখন তো তা নয়। এখন যে কবচটা দিতে হবে সেটা বিরাজের আর তার সন্তানের মঙ্গল কামনায় দিতে হবে। মাদুলিটা হাতে করে বাইরে নিয়ে চলে এলাম। ঘরে সেটা খুলে পরীক্ষা করতে পারতাম, কিন্তু ঘরের বাইরেই সেটা খুলবো বলে মনস্থ করলাম। কারণ মাদুলিটা দেখে আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু সে সময় বাইরে থেকে বাবা ডাক দিলেন। মাদুলিটা আমার ঝোলার মধ্যে রেখে দিলাম, পরে ভালো করে দেখব বলে। কিন্তু পরের দুদিন ব্যস্ত থাকলাম বিরাজের জন্য আরেকটা কবচ তৈরি করার কাজে। শেষে একটা কবচ তৈরি করে প্রয়াগ থেকে যে একটু সঙ্গমের জল এনেছিলাম সেটা দিয়ে কবচটা শোধন করে বাড়ির ঠাকুরের পায়ে ছুঁয়ে কাকিমাকে বললাম বিরাজকে পরিয়ে দিতে। দুদিন পর থেকেই বিরাজের পরিবর্তন দেখা গেল। সে আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠল। মা কাকিমার মুখ দেখে বুঝলাম তারা অনেক নিশ্চিন্ত হয়েছে। সেবার 3 মাস মতো বাড়িতে ছিলাম, তারপর আবার ঘর ছাড়লাম। কিন্তু সেই মাদুলিটা, সেটার কি হলো? সেটা কি মানে পরীক্ষা টরীক্ষা করেছিলেন নাকি? না, সেটা আমার ঝোলাতেই ছিল, পরীক্ষা করে আর দেখা হয়নি। আসলে তোমাদের তো বলেছিলাম যে আগের বার বিরাজকে কবচ দেওয়ার কথাটা চারদিকে রাষ্ট্র হয়ে গিয়েছিল। অনেকেই আসছিল আমার কাছে তাদের ছোটখাটো সমস্যার সমাধানের জন্য। তো এবার তো আরো বেশি হলো, তাই আবার বাড়ি ছাড়লাম। মা কাকিমা আশা করেছিলেন যে বিরাজের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি বাড়িতে থাকব। আমিও যে তা ভাবিনি তা নয়, কিন্তু কোনো মায়ার বন্ধনে আমি জড়িয়ে পড়তে চাইতাম না। তখন আমার মনের আশা বড় সাধক হব, ঘরের মায়ার বাঁধন তো কাটাতেই হবে, তাই না? বলা যায় সবার অলক্ষ্যেই সেবার ঘর ছাড়লাম। ততদিনে অবশ্য আমি নিশ্চিন্তই হয়ে গিয়েছিলাম যে বিরাজের সন্তান সুস্থ সবলভাবে ভূমিষ্ঠ হবে। অনেক জায়গা ঘুরে ঘুরে শেষে চলে গেলাম ঋষিকেশ। পতিত উদ্ধারিণী গঙ্গে, ঋষিকেশের গঙ্গা। চারধারে বসলেই যেন মনের অনেক গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কুলকুল শব্দে গঙ্গা বয়ে যাচ্ছে, দুপাশে পাহাড়, প্রকৃতির কি অপরূপ শোভা। একদিন গঙ্গার ধারে বসে আছি, দেখা হলো সেই হিমালয়ের সাধু মহারাজের সাথে। তিনি আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি পেরেছিলাম চিনতে। তার সঙ্গে কিছু কথাবার্তা বলছিলাম, হঠাৎ মনে হলো তিনি নাক উঁচু করে কিসের গন্ধ নিচ্ছেন। তিনি বললেন, कैसा बदबू आ रहा है रे? তিনি এদিক ওদিক দেখে আমার ঝোলার দিকে আঙুল দিয়ে দেখালেন। আমি বুঝতে পারলাম না আমার ঝোলার মধ্যে কি এমন আছে যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে। তবুও ঝোলার ভিতর হাতড়ে হাতড়ে কি যেন একটা আঙুলে ভেজা ভেজা লাগলো। বার করলাম সেই মাদুলিটা, সেই যে বিরাজের থেকে যে মাদুলিটা খুলে নিয়ে ঝোলার ভিতরে রেখে দিয়েছিলাম পরে পরীক্ষা করে দেখব বলে। মাদুলিটা বের করে হাতে নিয়ে দেখলাম তার ভিতর থেকে চটচটে কালচে রঙের কিছু বেরোচ্ছে। মাদুলিটা দেখে সাধু মহারাজের মুখ গম্ভীর হয়ে গেল। বলল, ये क्या झोली में लेके घूम रहा है रे? बहुत ही गंदा चीज है, पैक क्यों नहीं दिया? আমি মাদুলির ইতিহাস তাকে খুলে বললাম। শুনে তার মুখ আরো গম্ভীর হয়ে গেল। এরপরই তিনি হিন্দিতে যা বললেন তা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তিনি যা বলেছিলেন তা আমি সংক্ষেপে তোমাদের বলছি। ওই তান্ত্রিক যিনি এই মাদুলিটা বিরাজকে দিয়েছিলেন তিনি নিম্ন ডামর তন্ত্রের সাধনা করতেন।
একজন কাপালিক ছিলেন। তিনি বিরাজকে দেখে বুঝেছিলেন যে সে বিশেষ ক্ষমতার অধিকারী এবং তার যে সন্তান আসছে সেও বিশেষ এক দৈব ক্ষমতার অধিকারী হবে। তার সেই দৈব ক্ষমতা যদি ভ্রূণ অবস্থা থেকেই আহরণ করে নেওয়া যায়, তাহলে ওই কপালিক বিশেষ দৈব ক্ষমতার অধিকারী হয়ে যাবে। ওই মাদুলিটার মাধ্যমেই সে ওই ভ্রূণ থেকে শক্তি আহরণ করত। হয়তো এমনও হতে পারে কোনো এক সময় সে বিরাজের থেকে মাদুলিটা নিয়েও যেত ভবিষ্যতে, আর বিরাজের সন্তান যখন ভূমিষ্ঠ হতো তখন সে একজন মানসিক জড়বুদ্ধি সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করত। যাক যাক, ভগবানের কৃপায় তা হয়নি, এটাই মঙ্গল। আমি আগে হয়তো মাদুলিটা পরীক্ষা করলে বুঝতে পারতাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। মাদুলিটা যে বিরাজের ক্ষতি করছে, বিরাজ নিজে কিন্তু সেটা বুঝতে পেরেছিল, তাই সে মাদুলিটা খুলে ফেলতে চেয়েছিল। সাধু মহারাজ আরো বলল যে ওই চটচটে পদার্থটা ওই ভ্রূণের মাথার ঘিলুর কিছুটা অংশ, খুবই অল্প যদিও। মনে মনে ঈশ্বরকে প্রণাম জানালাম যে বড় ক্ষতির হাত থেকে বিরাজ বেঁচে গেছে। এতদিনে নিশ্চয়ই তার একটি সুস্থ সন্তান জন্ম নিয়েছে। সাধু মহারাজ মাদুলিটা গঙ্গায় ছুঁড়ে ফেলে দিতে বললেন। আমি তাই করলাম। মনে মনে ভাবলাম, সাধু মহারাজ মাদুলিটার সম্বন্ধে এত কথা জানতে পারলেন, তিনি নিশ্চয়ই একজন বেশ বড় ধরনের সাধক, আর তাই তার সাথে যেতে চাইলে সাধু মহারাজ আমাকে আবার বললেন ফিরে যেতে, কেননা গৃহে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। সাধক হওয়ার রাস্তায় আমি বেশি দূর যেতে পারবো না। কিছুক্ষণ চলার পর তিনি সেখান থেকে উঠে চলে গেলে আমি বসে বসে তার চলার পথের দিকে তাকিয়ে থাকলাম। ভাবলাম, পথ চলাই এদের জীবন। হয়তো ঈশ্বরই এনাদের পথ একটা দিকে নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু আমার জন্য যে ঈশ্বর কোন পথ নির্দিষ্ট করেছেন তখনও তা জানি না। ঈশ্বর আপনার জন্য এই মর্টলেনের বাড়িটা নির্দিষ্ট করে দিয়েছিলেন, তাই তো আমি আর বিভূতি আপনার থেকে এরকম অদ্ভুত অদ্ভুত গল্প শুনতে পাই। চলো হে বিভূতি, এবার ওঠা যাক। তারানাথ একবার কড়া চোখে কিশোরীর দিকে তাকালো। আমি একটু হেসে কিশোরীর সাথে বাইরে বেরিয়ে এলাম।